ভিডিওর শুরুতেই বলে দিই, আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ এই মুহূর্তে চ্যানেলের গ্রোথের জন্য আপনাদের সাপোর্টের দরকার আছে। অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন। এবং আপনারা যারা আমার ভিডিওটি একটু দেখেন, অল্প কিছু লোকজন দেখেন, খুব বেশি লোকজন দেখেন না, তারা জানেন যে আমি আসলে যে কথাগুলো বলি সবই এক্সপিরিয়েন্স থেকে, কোনো পলিশ নাই, কোনো মানে স্ক্রিপ্ট নাই, নন স্ক্রিপ্টেড, একদম এক্সপিরিয়েন্স থেকে থট প্রসেসগুলো বলি। মানে জাস্ট আমার কাছে যেটা মনে হয় কারণ অনেক কথাই মাথায় আসে, সবসময় সময় হয় না, বলাও হয় না। আজকে যেটা করলাম যে অফিস থেকে বাসায় আসবো, বাসায় ঢোকার আগে 5 মিনিট 10 মিনিট একটা রেকর্ড করে ফেলি অ্যান্ড আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে আমি আজকে আবার আমার লাস্ট ভিডিওর একটা কন্টিনিউশন, যে আমাদের বুয়েটেনরা অথবা ভালো স্টুডেন্ট যারা, তাদের আসলে সোশ্যাল বা সফট স্কিলে যে একটা দুর্বলতা বা একটা মানে ঘাটতি আছে, সেটা নিয়ে কথা বললাম। আমি সে তেমন কোনো রেসপন্স পাই নাই। হয়তো আমার মনে হয় এটা বুয়েটেনটা দেখা উচিত, বিশেষ করে বা অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের দেখা উচিত, বিশেষ করে যারা বাংলাদেশে থাকে তাদের এটা দেখা উচিত। বিশেষ দেন তাদেরও দেখা উচিত যারা আসলে অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু অ্যাডাল্টহুড এক্সপিরিয়েন্স করতেছে না, নিজেদের অ্যাকশন রেসপন্সিবিলিটি ওন করতেছে না। হ্যাঁ, এই বাসায় থাকতেছে, চিল করতেছে, এই করতেছে, সেই করতেছে। দিস ইজ নট অ্যাডাল্টহুড, রাইট? মানে আমাদের বাংলাদেশে এই পরিস্থিতিও নাই যে একটা ছেলে বা একটা মেয়ে 18 বছর বয়সে পাড়া দিয়েই সে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সেই পরিস্থিতি নাই। হ্যাঁ, এক্সট্রিম একটা কেসে দেখা যায় যারা অনেক গরিব, তারা দেখা যায় একবারে উঠে আসে গ্রাম থেকে, দেন হচ্ছে তারা টিউশনি করে, এই সেই এভাবে তারা তাদেরকে সাপোর্ট করে, অ্যান্ড দেন আবার ফ্যামিলিকেও সাপোর্ট দেয়। হ্যাঁ, আবার ইউনিভার্সিটিতে পড়ে, পাবলিক ইউনিভার্সিটিতে কাইন্ড অফ ফ্রি। আর আরেকটা কেস যেটা, সেটা হচ্ছে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারে, তারা মোটামুটি বাপ মায়ের ছত্রছায়ায় থাকে। সো দুইটা কেস, কিন্তু কোনোটাই আসলে মানে রিয়েল অ্যাডাল্টহুড না। এই টিউশনের কথা থেকে আমি আরেকটা জিনিস বলবো, টিউশনি করে আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে এই টিউশনি নিয়ে বাংলাদেশের স্টুডেন্টরা, মেডিকেল বলেন, বুয়েট বলেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, এবং অন্যান্য সকল ইউনিভার্সিটিতে, বাংলাদেশের যারা বিশেষ করে প্রাইভেট পাবলিক সব ইউনিভার্সিটিতেই যে স্টুডেন্টরা আছে, তাদের ইনকামের একটা মেইন সোর্স হচ্ছে টিউশনি করা। টিউশনির মাধ্যমে তারা বাংলাদেশের যে নেক্সট জেনারেশন স্টুডেন্টস আছে তাদেরকে পড়ানো, এইটা হচ্ছে তাদের একটা আয়ের উৎস। এর মধ্যে ভালো আছে, খারাপও আছে। খারাপ যেটা, সেটা হচ্ছে যে এই টিউশনিতে অনেকে মগ্ন হয়ে, কারণ হচ্ছে টিউশনিটা বলতে পারবো যে বলা যায় যে অন্যান্য সকল পেশার মধ্যে সব থেকে সহজে করা যায়, সহজে পাওয়া যায়, সহজে করা যায়। আই মিন, অত সহজেও পাওয়া যায় না, বাট হ্যাঁ, একবার পাওয়া শুরু হলে পাওয়া যায়। অ্যান্ড দেন এটা কাইন্ড অফ একটা খুবই মানে ইজি একটা কাজ। হ্যাঁ, রিয়েল কোনো কাজ নেই, আপনি যাবেন, পড়াবেন, শেষ। হ্যাঁ, ইজি একটা কাজ। আমি ইজি এই জন্য বলতেছি, আমি নিজেও করাইছি টিউশনি, আমি জানি। হ্যাঁ, মানে আই ডিড দ্য ওয়ার্ক। হ্যাঁ, মানে অনেকে বলতে পারে আপনি ভাই কী বলতেছেন, আমার ব্যাকগ্রাউন্ড জেনে তারপর বললেন। ঠিক আছে, আমি যাদের জন্য বলতেছি এরা আমার ছোটো ভাই, জুনিয়র, ছোটো বোন, এবং এরা আসলে যেখানে আসতে চায়, যেটা স্বপ্ন দেখে যে আমি একদিন বড় হয়ে এটা করব, আমি আল্লাহর রহমতে এইখানে আসছে, এসে বলতেছি। হ্যাঁ, এমনি বলতেছি না। সো এই টিউশনি করছি, বইটা পড়ছি, টিউশনি করছি, আর আমি জানি আসলে হ্যাঁ, এই টিউশনি করা এগুলো খুবই সহজ কাজ। হ্যাঁ, এই সহজ কাজ করে আমরা যখন অনেকগুলো টাকা পেয়ে যাই, আমাদের স্টুডেন্টরা তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে ফেলে। এবং অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে এই টিউশনের চক্করে পড়ে উদ্ভাসে ক্লাস নাও, উৎকর্ষে ক্লাস নাও, এখন তো আসছে এডটেকে ক্লাস নাও, নতুন পীর বলে নাকি এদেরকে, এভাবে ক্লাস নিয়ে তোমরা কী করবা, জাস্ট সময়গুলো নষ্ট করবা, সিজিটাকে পিছাবা, টিউশনি করানোর জন্য অনেকে পরীক্ষা পিছায়। হ্যাঁ, ও রমজান মাস আসছে পরীক্ষা দিব না, ও নির্বাচন আসছে পরীক্ষা দিব না। হ্যাঁ, এইসব হাবিজাবি জাস্ট হচ্ছে টিউশনি করানোর জন্য, পকেট ভরার জন্য, লিটারেলি তাই। এই অ্যাডমিশন সিজন আসছে, এখন পরীক্ষা দেওয়া যাবে না, এইসব করে একটা দল তাদের ভবিষ্যৎকে নষ্ট করতেছে এবং বুঝে নাই। এবং এই জিনিসটা আমি দেখতেছি বছরের পর বছর। আমি ভাবছি এটা আমাদের সময় হয়েছে না, তার আগেও হয়েছে, তার আগের জেনারেশনও হয়েছে,
অ্যান্ড এরপর জেনারেশনগুলো হচ্ছে, এবং এটা একটা স্নোবল ইফেক্ট, মানে এটা হয়ে যাচ্ছে, স্নোবল না, আমি বলবো যে এটা আসলে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা জেনারেশনই দেখা যায় এই জিনিসটা আছে, যে সবাই বইটা তো ঢুকেই গেছি, আর এখন বা মেডিকেলে ঢুকে গেছি, বা একটা কিছু হবে, এখন টিউশনি করে একটু টাকা ইনকাম করি, এক দুই হচ্ছে অনেকের আবার ফ্যামিলি সাপোর্ট দেওয়া লাগে, বাপ মা বসে থাকে, ও এখন তো তুমি তো টিউশনি করো, আমাদের একটু সাপোর্ট দাও, হ্যাঁ, কারণ সব বাপ মা তো সবার তো ক্যালিবার সেম না, রাইট? এবং বাংলাদেশের আরেকটা ব্যাপার, এই জিনিসটা নিয়ে আরেকদিন আলোচনা করবো, আমার এই কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না, যে বাংলাদেশের বাপ মাদের সাথে তাদের ছেলে মেয়েদের যে এরকম একটা টক্সিক রিলেশনশিপ, এই রিলেশনশিপটা মনে হয় আর দুনিয়ার কোথাও নাই। যে বাংলাদেশের বাপ মা তাদের, মানে এখানে তো ছেলে মেয়ে নিজের দায়িত্ব নিতে জানে না, আবার বাপ মাও নিজেদের দায়িত্ব নিতে যায় না। অনেক সময় হয় কি, যে বড় ছেলে বা বড় মেয়ের উপরে দায়িত্ব চাপায় দেয়, যে এখন তো তুমি আর্নিং এজে হইছো, তোমাকে তো আমরা পেলে পুষে বড় করছি, 9 মাস 10 মাস গর্ভে রেখেছি, এখন তোমার দায়িত্ব হচ্ছে আমাদের দেখভাল করা। এরকম তো কোথাও বাংলাদেশ সংবিধানে লেখা নেই যে ছেলে মেয়েদেরকে দেখতে হবে বাপ মাকে। হ্যাঁ, আপনি দেখবেন, করবেন, টেক কেয়ার করবেন, কিন্তু পুরো পরিবারের খরচ নিতে হবে। হ্যাঁ, দেখা যায় যে কোনো ফ্যামিলিতে 4-5টা ছোটো ভাই বোন আছে, ছোটো ভাই বোনের বয়স অনেক ছোট, তো তাদের দায়িত্ব কে নিবে? এই বড় যে, তাকে নিতে হয়। তো তার নিজের ফ্যামিলি থাকে, বড় ভাই বা বড় বোন তার নিজের ফ্যামিলি থাকে, অ্যান্ড দেন হচ্ছে তাকে আবার ছোটদের এর দায়িত্ব নিতে হয়। কেন? এটা হচ্ছে আমাদের কালচার, রাইট? একান্নবর্তী পরিবার যখন ছিল, যখন সবাই মিলে একসাথে থাকতো, তখন একটা জিনিস, যে না, সবাই মিলে একসাথে থাকে, একসাথে ক্ষেত খামার কাজ করে, সেই জিনিসটা তো এখন আর নাই। এখন তো আমরা নিউক্লিয়ার পরিবারে থাকি, আমাদের তো এখন সবাই এখন ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, অ্যান্ড বাপ মায়ের উচিত যে তাদের নিজস্ব ভবিষ্যৎ নিজেরা করা, যে আমি যদি 2টা বাচ্চা পয়দা করি, এই 2টা বাচ্চার যদি আমি না করতে পারি, অন্য যোগান না করতে পারি, তাহলে আমার তো এই 2টা বাচ্চা নেওয়ার কথা না। 3টা বাচ্চা যদি পয়দা করি, হ্যাঁ, ঠেলায় খুশিতে ঘুরতে বাচ্চা পয়দা করার দিন তো এখন আর নাই। হ্যাঁ, আমার কথা হয়তো অনেকের পছন্দ হবে না, যে না, এই লোক কী বলে, হ্যাঁ, বাপ মায়ের টেক কেয়ার করার কথা তো কোরআন হাদিসে আছে। হ্যাঁ, কোরআন হাদিসে আছে, কিন্তু আপনি ওই যে আপনার বড় ভাই হয়ে আপনি ছোট ভাইয়ের দায়িত্ব নেবেন, বা ছোট বোনের বিয়ের দায়িত্ব নেবেন, খরচের দায়িত্ব নেবেন, এগুলো কোথাও লেখা নেই। হ্যাঁ, এগুলো হচ্ছে বাংলাদেশে বাপ মারা অনেকেই এটা হচ্ছে এক্সপ্লয়েট করে, হিউজ লেভেলে এক্সপ্লয়েট করে, এবং এই এক্সপ্লয়েটেশনে একটা শিকার হয় যারা যখন বড় ছেলে বা বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে ভর্তি হয়েছে, দেন হচ্ছে তারা টিউশনি করতেছে। এখন এই টিউশনির টাকা দিয়ে তারা দেখা যাচ্ছে ছোটো ভাই বোনের পরীক্ষার ফি দিতেছে, এটা দিতেছে, ওটা দিতেছে। হ্যাঁ, দেখা যায় 50, 60, 70, এবং অনেক ক্ষেত্রে 100% টেক কেয়ার করতেছে। হ্যাঁ, দিস ইজ নট হাউ ইট শুড বি। হ্যাঁ, এক্সট্রিম কেসে হতে পারে যে না একদম, কিন্তু প্রত্যেকেরই তার নিজের অ্যাকশন, মানে নিজের অ্যাকশনের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। আমি বাচ্চা পয়দা করলাম 10টা, হ্যাঁ, তো অ্যান্ড দেন হচ্ছে প্রথম 2টারে দায়িত্ব দিয়ে দিলাম, আচ্ছা তোরা পালন কর বাকি 8টাকে। দিস ইজ নট হাউ ইট ইজ। হ্যাঁ, আমি যদি আমার ছেলে মেয়ের টেক কেয়ার না করতে পারি, তাহলে তো আমি ছেলে মেয়ে নিব না, রাইট? যাই হোক, প্রসঙ্গ অনেক দূরে চলে যাচ্ছি। যেই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের ব্রাইট স্টুডেন্টরা, এরা হচ্ছে টিউশনের খপ্পরে পড়ে এরা এদের ইউথটাকে নষ্ট করে, হিউজ লেভেলে ইউথ নষ্ট করে। 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এই বয়সটা মানুষের ক্রিয়েটিভিটির সময়। এই বয়সে মানুষ হচ্ছে বড় বড় কাজ করবে, পড়াশোনাটা শেষ করবে সময়ের মধ্যে পড়াশোনাটা শেষ করে তারা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম সলভ করবে, ভালো চাকরি করবে, রাইট? ক্যারিয়ার ডেভেলপ করবে। আর আমরা করি কি? টিউশনি করতে গ্র্যাজুয়েশনটাকে পিছাই, বুড়া ধামরা হয়ে আমরা হচ্ছে বুয়েট থেকে বের হই, বা ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি লাইফ থেকে গ্র্যাজুয়েট করি। তারপরে ধামরা হয়ে গ্র্যাজুয়েট করার পরে নেক্সট যেটা করি সেটা হলো যে বিসিএসের জন্য সময়গুলো নষ্ট করি। হ্যাঁ, অ্যাডাল্টহুডটাকে ডিলে করি, একটা মাস্টার্স করি, একটা করি, MBA করি। হ্যাঁ, এভাবে এগুলো করে কী করি, ওদিকে তো টিউশনে আসি। হ্যাঁ, একটা টাকা আর্ন করার তো একটা সোর্স আছেই। সো আমাদেরকে আর মনে হয় না যে আমাদের আসলে রিয়েল অ্যাডাল্ট লাইফে প্রবেশ করার যে আমাদের যে মোটিভেশনটা, সেটা থাকে না। একটা বিসিএস দেই, বিসিএস যেহেতু দিচ্ছ, তাহলে 3 বছর, মানে একটা বিসিএস পরীক্ষা পাশ করতে 4 বছর সময় লাগে শুরু থেকে শেষ পর্যন্ত। তো
মানুষজন যখন ধরেন এমনিতেই বাংলাদেশের ছেলে মেয়েরা দেরি করে গ্র্যাজুয়েট করে, যেখানে ইন্ডিয়াতে মানুষজন গ্র্যাজুয়েট হয় 21-22 বছর বয়সে, বাংলাদেশে মানুষজন গ্র্যাজুয়েট করে 24-25 বছর বয়সে, এরকম অনেকে 23-24-25, হ্যাঁ, ডিপেন্ডিং অন কোথা থেকে পাস করতেছে। দেন হচ্ছে আরও 4 বছর, 27, 28, 29 বছর বয়সে গিয়ে অনেকে এই বিসিএস চাকরি নেয়, নাহলে এই মন মতো একটা সরকারি চাকরি নেবে, নাহলে বাংলাদেশ ব্যাংকে চাকরি নেবে, এইসব হাবিজাবি, হ্যাঁ, এগুলো করবে। সো মোটামুটি তাদের দেখা যায় যে যেখানে 18 বছর বয়সে তাদের অ্যাডাল্টহুড শুরু হওয়ার কথা, 18 বছর বয়স থেকে যখন তাদের পুরোপুরি নিজেদের দায়িত্ব নিজের মাথায় নিয়ে রাস্তায় নেমে যাওয়ার কথা, সেখানে মানুষজন কোনো রকমে তাদের দায়িত্ব নিচ্ছে 28 বছর বয়সে, মাঝখানে 10টা বছর নষ্ট। শুধু তাই না, এই যে যেই সময়টা তারা এই যে টিউশনি করে সময়টা নষ্ট করে, পড়াশোনা করে না, হ্যাঁ, এখন তাদের আমি কী দেশ দেবো? বাংলাদেশে তো এমনও কোনো অপরচুনিটি নাই যে আমি যে বাংলাদেশি বুয়েটের স্টুডেন্টদের জন্য দেখি না যে ইন্টার্নশিপ করা, হ্যাঁ, বাংলাদেশের কারিকুলামও সেটা অ্যালাউ করে না, অ্যান্ড দেন হচ্ছে সেরকম অপরচুনিটিও নাই। কেন নাই? কারণ হচ্ছে আমাদের যে সিলেবাস সেটা হচ্ছে 1920-30 সালের দিকে, হ্যাঁ, টেক্সাস A&M বা আরও কয়েকটি ইউনিভার্সিটি থেকে কপি করা। বাংলাদেশের তো আসলে মানে অরিজিনাল কিছু নেই বা মৌলিক কিছু নেই। এটা হচ্ছে আমরা বইটা পড়তাম চোথা, রাইট, নোটস, হ্যাঁ, স্যাররাও নোটস দেখে পড়ায়, স্টুডেন্টরাও নোটস দেখে পড়ে, ওই যে সিলেবাস সেটাও নোটস দেখে বানানো, হ্যাঁ, চোথা মারা, চোথাবাজি, সিলেবাসেও চোথাবাজি, পড়াশোনাতেও চোথাবাজি, হ্যাঁ, পড়াইতেও চোথাবাজি। বাংলাদেশে উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটিতে যারা পড়ায় তাদের কিন্তু ম্যাক্সিমামেরই আর কোনো রিয়েল লাইফ জব এক্সপিরিয়েন্স নাই। এটা শুনে হয়তো অনেকে মাইন্ড করতে পারে, হ্যাঁ, পড়াই এটাই তো একটা জেল। নো, আপনারা কোনো ইন্ডাস্ট্রিতে জব করেন নাই, আপনারা কোনো রিয়েল লাইফ প্রবলেম সলভ করেন নাই, মোস্ট অফ দ্য কেস। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যে হ্যাঁ ইন্ডাস্ট্রি থেকে এত বছর চাকরি করে দেন তারা হচ্ছে পড়াইতে আসছে, বাট মোস্টলি দেখা যায় যে এই লেকচারার ছিল, ওই গ্র্যাজুয়েট করছে, দেন হচ্ছে লেকচারার হয়ে গেছে, দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই সেই হাবিজাব, এর মধ্যে ওই বাবলের মধ্যেই ঘুরতেছে গুট করে। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এদের নাই, রিয়েল প্রবলেম তারা সলভ করে নাই। সো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রফেসরদের বলে বলতে পারি, এরা যেহেতু রিয়েল লাইফে রিয়েল প্রবলেম যেহেতু সলভ করে নাই, তারা জানে না আসলে রিয়েল লাইফে ইঞ্জিনিয়ারদের আসলে কি দরকার। হ্যাঁ, রিয়েল লাইফ ইঞ্জিনিয়াররা আসলে কিভাবে প্রবলেম সলভ করে, তাদের আসলে কীটা প্রয়োজন, কি পড়াইলে স্টুডেন্টরা রিয়েল লাইফে প্রবলেম সলভ করার মতো স্কিলগুলো পাবে, এই জিনিসটা বাংলাদেশের ম্যাক্সিমাম প্রফেসরের মধ্যে নেই। ওকে, লেট দ্যাট সিঙ্ক ইন। বাংলাদেশে তো এই যেহেতু প্রবলেম, সেহেতু বাংলাদেশের কোনো কারিকুলামে এই প্রাইভেটগুলো ছাড়া আর কি, আমি দেখছি ঢাকা ইউনিভার্সিটির কিছু কারিকুলামে আছে, যেমন আমার ছোটো ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো ওদের দেখলাম যে 6 মাসের ওদের ইন্টার্নশিপ করার একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ছিল। অ্যান্ড যেটা হয়েছে, আমার ছোটো ভাই পাশ করার পরেই ওখানে চাকরি পেয়ে গেছে, যেখানে ইন্টার্নশিপ করছে ওখানেই চাকরি পেয়ে গেছে। বেতনটা তো খুব বেশি ভালো না, বাট অ্যাটলিস্ট 6 মাস সেখানে ইন্টার্ন করতে পারছে। ওয়ারেজ আমাদের বইটা ছিল কি 3 সপ্তাহের জন্য তুমি একটা ইন্ডাস্ট্রিতে যাবা, ওখানে গিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবা, এইগুলো কি হলো? এখানে আমেরিকাতে বাংলাদেশে আমাদের 140 ক্রেডিট পড়ায় নাকি 160 ক্রেডিট পড়ায়, এইটা নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক ভাব। সো এটা নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টদের মধ্যে অনেক প্রতিযোগিতা, যে আমি মেকানিক্যাল আমি 162 ক্রেডিট পড়ছি, আমি ইলেকট্রিক্যাল আমি 163 ক্রেডিট পড়ছি, তুমি জানো তুমি কম পড়ছো 1 ক্রেডিট, কি জানো? হ্যাঁ, তো এইসব মানে পেটি ঝগড়া করতো, কি দরকার? MIT, হার্ভার্ড থেকে শুরু করে আমেরিকার যত ইউনিভার্সিটি আছে তাদের কত ক্রেডিট পড়া ইঞ্জিনিয়ারিংয়ে জানেন? এইবেট অ্যাক্রিডিটেশন হচ্ছে 124 ক্রেডিট থেকে 130 ক্রেডিট, মানে 120 থেকে 30 ক্রেডিটের মধ্যে তারা পড়ে। এবং এর মধ্যে আপনার আছে, ফাইন আর্টস আছে, ওই যে ইকোনমিক্স আছে, হিস্ট্রি আছে, এগুলো আছে, জিওলজি আছে, হাবিজাবি, এগুলো পড়তে হয়। আমাদের কিন্তু কম। হ্যাঁ, আমেরিকায় কিন্তু এই আপনার টেকনিক্যাল কোর্স অত বেশি করায় না। আমরা যেমন 16 ক্রেডিট ম্যাথ করছি না বাংলাদেশে, আমাদের বইটা করছি। এই 16 ক্রেডিট ম্যাথ ঠিক আছে, করা ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এত করায় না, কারণ সব কিছুই মানি।
যত বেশি আপনি কোর্স করবেন তত টাকা আপনাকে দিতে হবে, এত টাকা দিয়ে আমেরিকানরা পড়বে না। তো আর একটা ব্যালেন্স রাখছে, এবং এই ব্যালেন্সটা ক্রিয়েট করে ওরা কি করছে যে এটাকে ওরা এইবেট অ্যাক্রিডিটেশন করছে। আমাদের বাংলাদেশের ডিগ্রি কিন্তু এইবেট অ্যাক্রিডিটেশন না, রাইট? সো এত 160 ক্রেডিট পর লাভটা কী হলো? যেটার এইবেট অ্যাক্রিডিটেশন নাই, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যায় না, হ্যাঁ, অন্য দেশের কোনো কারিকুলামের সাথে যায় না, হ্যাঁ, লাভটা কী হলো? আমরা খালি হচ্ছে মানে বানাই, হ্যাঁ, চোথাবাজ মুখস্থ করে আমাদের প্র্যাকটিক্যাল আমাদের নলেজ খুবই কম। আর এখানে আমেরিকানরা কী করে, এরা কিন্তু প্রচুর লেভেলে ইন্টার্নশিপ করে। এক, দুই হচ্ছে এদের হাতের কাজে এরা খুবই দক্ষ। এরা হয়তো আমাদের মতো এত থিওরি করতে পারবে না, হ্যাঁ, কিন্তু আমরা তো আবার থিওরিতে খুব ওস্তাদ। এরা এত থিওরি ডেরিভেশনের মধ্যে নেয়, এরা হচ্ছে হাতের কাজে। হ্যাঁ, আপনি ক্যালকুলাস ওরা অতটুকু শিখবে যতটুকু লাগবে। হ্যাঁ, এরা ধরেন ওই ফুরিয়ার অ্যানালাইসিস আমি দেখি নাই যে আপনি আন্ডার গ্রেডে এরা এত কিছু শিখে। দেখলাম যে ক্যালক 1, ক্যালক 2, ক্যালক 3, ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1, ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2 শেষ, ম্যাথ শেষ। হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রা, এই ডিপেন্ডিং অন মানে হুইচ। আমাদের বেলায় আমরা মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমরা অনেক কিছু পড়ছি, বাট এখানে এত কিছু নাই। কিন্তু নাই বলে কি এরা থেমে আছে? না, এই বিশ্বের বিভিন্ন বড় বড় প্রজেক্ট এরাই করতেছে, SpaceX থেকে শুরু করে টেসলা, হ্যাঁ, বড় বড় যত গাড়ি কোম্পানি, এরা তো এখানেই আছে, বাংলাদেশে তো হয়নি। সো ক্রেডিটের কথা শেষ করে আমি আসলে যেটা বলতে যাচ্ছি যে বাংলাদেশের কারিকুলামে ইন্টার্নশিপ করার মতো মোস্ট অফ দ্য জায়গায় যে ইঞ্জিনিয়ারিং যে কারিকুলামগুলো, ইন্টার্নশিপ করার মতো কোনো অপরচুনিটি নেই। অথচ যেটা হওয়া উচিত ছিল, এই 4 বছরের মধ্যে বাংলাদেশের মতো কান্ট্রিতে 1 বছর ইন্টার্নশিপ রাখা উচিত ছিল। দরকার নেই তো এত থিওরি পড়ানোর, কী দরকার? কি পড়াটা কি? আমি তো পড়ে এসেছি দূর থেকে। দেন হচ্ছে আমি ইউএসএতে একটা মাস্টার্স করছি, PhD করছি, আমি সব রকম এডুকেশন দেখে আসছি মোরলেস। হ্যাঁ, কী পড়াচ্ছে বাংলাদেশে? দরকার নাই তো, বাদ দেন না। 1 বছর ছেলেপেলেদেরকে পাঠিয়ে দেন ইন্টার্নশিপ করতে। অনেক ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে, না হইলে আপনারা ইনভেস্টমেন্ট করেন, ইনভেস্টমেন্ট করে স্টার্ট আপ নিয়ে আসেন, স্টার্ট আপ নিয়ে সেখানে কাজ দেন। আমাদের মতো অনেকেই আছে যারা আমেরিকাতে আমরা চাকরি বাকরি করি, কিন্তু আমাদের ইচ্ছা আছে বা ছিল যে দেশে গিয়ে উদ্যোক্তা হওয়া বা কোনো কিছু করা আর কি, রাইট? কিন্তু পরে চিন্তা করি যে ওয়ার্কফোর্স কই পাবো? বুয়েটের ছেলেপেলেরা তো আসলে টিউশনিতে ব্যস্ত। হ্যাঁ, এদেরকে আমি যে একটা ইনসেন্টিভ দিয়ে আমি যে কাজ করাবো, এরা বলবে ভাই আপনার এখানে 10 ঘন্টা কাজ করবো, এত টাকা দিবে, এর থেকে 1/3 কাজ করে আমি অনেক টাকা ইনকাম করি, বাদ দেন ভাই, হয়ে যাবে সব। হ্যাঁ, এইসব এক্সপিরিয়েন্স দিয়ে কী হবে? তো BCSC দেবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, রাইট? এই মেন্টালিটি থাকলে এই জাতির কিছু হবে না। এই বুয়েটের স্টুডেন্ট যারা এই টিউশনি করে তাদের সময়গুলো নষ্ট করতেছে, তাদের কিছু হবে না। হ্যাঁ, টিউশনি করাও, 1টা করাও, 2টা করাও, লিমিটের মধ্যে করাও। আমি নিজে থেকে বলতেছি, কারণ আমি নিজে অনেক করাইছি, অ্যান্ড দেন আমি বুঝছি এটা আসলে ক্ষতিকর দিকটা কোন দিকে। একটা উপকারী দিক আছে, 1টা-2টা করাইলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়, কনসেপ্টগুলো অলওয়েজ প্র্যাকটিসের মধ্যে থাকে, এটা ভালো। কিন্তু এক্সেসিভ যদি করাই তাহলে আমার নিজের পড়াশোনার ক্ষতি হবে, অ্যান্ড হচ্ছে আমি আসলে যেই কারণে আমি বোর্ডে ভর্তি হয়েছি সেই উদ্দেশ্যটা আমার পালন হবে না। কারণ এখন আমার প্রশ্নের যদি উত্তর হয় বোর্ডে কেন ভর্তি হয়েছি, টিউশনি করানোর জন্য, দ্যাটস দ্য রং অ্যান্সার, নো ম্যাটার হাউ ইউ পারসিভ ইট। তোমার কাছে যদি মনে হয় যে না, তুমি যাই বলো বইটা আমি ভর্তি হয়েছি টিউশনি করানোর জন্য, তো তোমার কাছে রাইট অ্যান্সার হতে পারে, কিন্তু ইন দ্য লাইফ, হ্যাঁ, লাইফের পার্সপেক্টিভে এটা রং অ্যান্সার। সো এই টিউশনি করে সময়টা নষ্ট করো না, ওকে? স্টুডেন্টদের উচিত বড় বড় টেকনিক্যাল প্রবলেম সলভ করা, টেকনিক্যাল কাজে নিজেকে ব্যস্ত রাখা, টেকনিক্যাল কাজে। এবং অনেকে যেটা করে, পাশ করার পরেও জবে জয়েন করে না, তারা টিউশনি করায়, সময়টা নষ্ট করে, অ্যাপ্লাই করে দেশে বাইরে আসার জন্য, কিন্তু কোনোরকম টেকনিক্যাল জবে জয়েন করে না, যে ভুলটা আমিও নিজেও করছিলাম। পরে ভবিষ্যতের কথা তো যেহেতু চিন্তা করে না, ধরেন অনেকে হয়তো বাইরে আসলো, হ্যাঁ, গ্র্যাজুয়েট করলো একটা সময়, দেন বাইরেও আসলো, এখানেও পাশ করলো, তারপরে এরা কি চাকরি পাইতে অনেক ডিফিকাল্ট হয়ে যায় এদের জন্য, কারণ এদের সিভিতে কোনো প্র্যাকটিক্যাল জব এক্সপিরিয়েন্স নাই, অলওয়েজ স্টুডেন্ট। এখানে তুমি
ব্যাচেলার্স করবা, মাস্টার্স করবা, পিএইচডি করবা, এমন একজন মানুষ যার বয়স 30-35 হবে, তার লাইফে যদি কোনো রকম প্র্যাকটিক্যাল জব এক্সপিরিয়েন্স না থাকে, ইটস এ হিউজ রেড ফ্ল্যাগ। এবং এই কম্পিটিটিভ জব মার্কেটে তোমার এই জিরো জব এক্সপিরিয়েন্স দেখায়, জিরো টেকনিক্যাল নলেজ দেখায়, বা টেকনিক্যাল এক্সপার্টিস দেখায়, বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখায় কিছু করতে পারবে না। হ্যাঁ, তুমি পিএইচডি এক্সপিরিয়েন্স দেখাতে পারো কিছু, বাট মানে ওই ইন্টারভিউয়ার বা ওই এইচআরগুলো খাবে না। হ্যাঁ, রিয়েল লাইফে আসো। হ্যাঁ, আমি যখন নিজেও পিএইচডি স্টুডেন্ট ছিলাম তখন ভাবছি আমি যখন ফুল টাইম জব করছি, এটাই বলবো যে আমি ফুল টাইম জব করি। পরে আমি যখন নিজে ফুল টাইম জব আসলাম তখন বুঝলাম যে এদের আসলে মেন্টালিটি কী। ওই পিএইচডির ওই এক্সপিরিয়েন্স আর গুণায়ও ধরে না। হ্যাঁ, একটা ক্রেডিট দিবে যে না তুমি পিএইচডি করছো, গুড, এটা ইট উইল বি কাউন্টেড টুয়ার্ডস ইউর প্রফেশনাল লাইফ এস 2 years, বাট ইনিশিয়ালি তোমার সিবি স্ক্রিনই করবে না যদি না তুমি প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা অ্যাটলিস্ট কোথাও না কোথাও থেকে গ্যাদার করে আসো। কারণ কেন দরকার এটা হোল ডিফারেন্ট থিং, আমি আরেকদিন আলোচনা করব। বাট আজকের নন স্ক্রিপ্টেড এই আলোচনায় এইটুকু আমি বুঝাইতে চাইলাম যে এই টিউশনি করে ভাইরা বা বোনেরা সময়টা নষ্ট করো না, 1-2টা টিউশনি করো, বাট টেকনিক্যাল কাজে ব্যস্ত থাকো। তোমরা পরীক্ষা পিছানোর আন্দোলনে ব্যস্ত না হয়ে, বুয়েটের স্টুডেন্টরা তোমরা পরীক্ষা পিছনের আন্দোলনে ব্যস্ত না হয়ে এইটা নিয়ে আন্দোলন করো কিভাবে তোমাদের কারিকুলামটা চেঞ্জ করা যায়, কিভাবে তোমাদের সিলেবাসটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, সিলেবাস চেঞ্জ করে কিভাবে তুমি 1 বছর ইন্টার্নশিপ করতে পারবা, সিলেবাসটা চেঞ্জ করে কিভাবে তুমি মোর প্র্যাকটিক্যাল কাজে ইনভলভ হতে পারবা, সেইটা নিয়ে তুমি আন্দোলন করো। তোমরা মাসে 30-40 হাজার টাকার জন্য টিউশনের জন্য তোমরা যে আন্দোলনটা করতেছো, পরীক্ষা পিছনে আন্দোলন, এর থেকে রিডিকুলাস আন্দোলন আর জীবনে কথা হইতে পারে না। আমি ইন্ডিয়ান স্টুডেন্টদের সাথে কথা বলছি, অন্যান্য দুনিয়ার সব, ইভেন আফ্রিকান স্টুডেন্টরা এই কাজ করে না যেটা আমরা বাংলাদেশিরা করি। হাস্যকর, রাইট? এটা টোটাল হাস্যকর। এবং আমি এটা বলতেছি মানে আমি 2017 সালে বোর্ড থেকে বেরোচ্ছি, আজকে 2008 বছর পোস্ট গ্রাজুয়েশন এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। অনেক মানুষের সাথে কথা বলছি, আইআইটি থেকে শুরু করে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে কথা বলছি। আমি ভাবছিলাম ইন্ডিয়া তো ছেলে পেলে মনে হয় টিউশনি করে বেড়ায়, পরে দেখলাম না, ইন্ডিয়াতে মানুষ সময়ই পায় না পড়াশোনার জ্বালায়। হ্যাঁ, দম ফেলার সময় পায় না। আর আমাদের তো মানে অনেক সময় দেন হচ্ছে, আরে মানে কি বলে যে আরে অ্যাডমিশন সিজন আছে, পরীক্ষা দিব না, এই না সেই না। হ্যাঁ, তো আমি একদিন একটা মজার কথা, আমি হচ্ছে সোনালী ব্যাংক, বুয়েটের যে বিখ্যাত সোনালী ব্যাংক আছে সেখানে গেছিলাম একটা কাজে। তো ওখানে ওরা করছে কি যে আমরা যখন প্রথম যাইতাম, তো ওরা আগে তো মানে এত অটোমেশন ছিল না, একটা সময় অটোমেশন চালু করছে। তো অটোমেশন চালু করে টিকিট দিত, অটোমেটিক টিকিট নিয়ে, এটা দুনিয়া মানে মোটামুটি বাংলাদেশ অন্য সব ব্যাংকে আছে প্রাইভেট, ওটাও ওরা চালু করছে, করে কিছুদিন পর আবার বন্ধ করে দিয়েছে। কারণ আইদার ওটা ম্যানেজ করতে পারে না, অথবা যেটাই হোক না কেন। দেন একজন আঙ্কেল বলতেছে যে বুয়েট হচ্ছে সারা বাংলাদেশের সিস্টেম করে বেড়ায়, কিন্তু বুয়েটের কোনো সিস্টেম নাই। হ্যাঁ, এই হলো অবস্থা। তো বুয়েট বলি, ঢাকা ইউনিভার্সিটি বলি, বা অন্যান্য জায়গায় বলি, সব জায়গায় অবস্থা মোটামুটি মোরলেস সেম। বাংলাদেশি স্টুডেন্টরা হচ্ছে ব্যস্ত ডাকসু নির্বাচন নিয়ে, বাকসু নির্বাচন নিয়ে, রাকসু নির্বাচন নিয়ে, কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে কারো কোনো ব্যস্ততা নাই। হ্যাঁ, আরে দিব্যি এর থেকে ক্লাস নিচ্ছে, টিউশনি করে বেড়াচ্ছে, এই করছে সেই করছে। হ্যাঁ, কিন্তু যখন মানে তুমি টেকনিক্যাল কাজ করতে বলো, আমি ধরো একটা টেকনিক্যাল স্টার্ট আপ দিব। হ্যাঁ, এখন টেকনিক্যাল স্টার্ট আপে তো আমি 50,000 টাকা দিয়ে আমি ইন্টার্ন রাখতে পারবো না। হ্যাঁ, একটা মিনিমাম একটা ইনসেন্টিভ দিয়ে রাখবো। হ্যাঁ, যেটাই হোক না কেন, মোটামুটি মোস্ট অফ দ্য ফাউন্ডার্সদের এটাই কথা যে আসলে আমি পোলাপান পাই কোথায়, এই পোলাপান তো আর কাজ করবে না, একটু কাজের যেই চাপ দেখবে তখনই বলবে ভাই এগুলো আমার পক্ষে সম্ভব না, বাদ দেন ভাই। হ্যাঁ, টু বি অনেস্ট এটার কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেটের সমস্যা। মাইন্ডসেটটা হচ্ছে আমাদের প্রবলেমেটিক। হ্যাঁ, আমাদের আসলে মানে হ্যাঁ, অনেক কষ্ট করে বুয়েটা চলে আসছে, এখন হচ্ছে গা ভাসায় দিলাম, এই টাইপের মাইন্ডসেট। টিউশনি করি, হ্যাঁ, এই কিছু টাকা পাচ্ছি, এতেই আরাম, এতেই মজা। হ্যাঁ, আমরা আসলে এই ইউথ এরা মিলে যে আমরা আসলে দেশটাকে পরিবর্তন করব, টেকনিক্যাল কাজের একটা হাব বানাবো। বাংলাদেশে কিন্তু হিউজ পটেনশিয়াল স্টিল আমাদের মেকানিক্যাল কাজের জন্য বা মেকানিক্যাল পার্টস বানানোর জন্য ধোলাই খেলার মতো জায়গায় যাইতে হয়। মানে অখা বলতে পারে না এমন লোকজনের হাতে আমাদেরকে মেশিনিং শিখতে হয় বা মেশিনিং করতে হয়। হ্যাঁ, স্টিল বাংলাদেশের বড় বড় নৌযানগুলো মিস্ত্রি দিয়ে বানানো, যারা হয়তো ঠিকমতো এবিসিডিও পড়তে পারে না। ঠিক আছে, এই ধরনের হলো
অবস্থা বাংলাদেশে চলতেছে। হ্যাঁ, এবং এই অবস্থা আর 10 বছর আগেও যাই ছিল। তো বুয়েটে ভর্তি হয়েছি 2013 সালে। হ্যাঁ, 12 বছর আগে মনে হয়। হ্যাঁ, আমার মনে হয় যে এখনও ওই অবস্থা চেঞ্জ হয় নাই। খালি হচ্ছে ভর্তি পরীক্ষাটাকে কীভাবে পলিশ করা যায়, ভর্তি পরীক্ষাকে আমরা করব, প্রিলি বানাবো, এই করব সেই করব, এখানে অনেক পিওর স্টুডেন্ট ঢুকতে হবে, হ্যান না ত্যান না, এইসব বুয়েটের স্যারদের হচ্ছে এইসবের ধান্দাবাজি। ভর্তি পরীক্ষা, আমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে দুনিয়ার সব থেকে পিওরেস্ট ভর্তি পরীক্ষা। তো কী হয়েছে? ভর্তি পরীক্ষা পিওরেস্ট হোক, ভবিষ্যৎ তো খারাপ। সো বুয়েটের স্যারদের মনে হয় না কোনো স্যার আমার দেখে। যদি কেউ দেখে, তাদের প্রতি আমার একটাই থাকবে যে আপনারা ক্যাপ মারেন, ঠিক আছে, বাট এই স্টুডেন্টদের ভবিষ্যতের দিকে একটু নজর দেন। আপনাদের চোথা মারা যে কারিকুলামটা আছে, এটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ, চোথা মারা কারিকুলাম চেঞ্জ করে একটু প্র্যাকটিক্যাল কারিকুলামে আসেন। স্টুডেন্টদেরকে 6 মাস বা 1 বছরের মতো প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার মতো কারিকুলামটা ডেভেলপ করেন। হ্যাঁ, কারণ ভাই 160 ক্রেডিট পড়ানোর কিছুই নেই, কিচ্ছু নেই আসলে। হ্যাঁ, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এগুলো পড়ানোর কিছু নাই, এগুলো ফালতু। হ্যাঁ, এত দরকার নাই। স্টুডেন্টের প্রবলেম সলভ করতে শিখতে পারলেই হয়েছে। হ্যাঁ, আপনারা যে বইটা এত যে ঘুরায় পেঁচা কোশ্চেন করেন, এত দুনিয়া এভাবে চলে না। আমেরিকাতে আমি জব করতেছি 2 বছর, হ্যাঁ, পোস্ট পিএইচডি। দুনিয়া এভাবে চলে না, ঠিক আছে। আর বাংলাদেশে তো আরও চলে না। বাংলাদেশের ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে সেলসের জব, আর হচ্ছে মেনটেন্যান্স। ম্যাক্সিমাম কাজ তো বাইরের ইঞ্জিনিয়ার এসে করে দিয়ে যায়। আর বাংলাদেশি ইঞ্জিনিয়াররা বসে বসে হচ্ছে এই মেনটেন্যান্সে ওয়ার্ক অর্ডার সাবমিট করো, আসবে ইঞ্জিনিয়ার, তাকে হোটেলে নিয়ে যাও, করো। বা আমার কাছে মনে হয় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিংই করে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কেউ কেউ করে একটু এই সেই, হ্যাঁ, বাট ওভারঅলেস বাকিরা তো ইঞ্জিনিয়ারিং করেই না। এরা অ্যাডমিনের কাজ করে, ম্যানেজমেন্ট, বাজেট, কোয়ালিটি, এইসব টোটাল। রিয়েল ইঞ্জিনিয়ারিং, রিয়েল প্রোডাক্ট ডেভেলপমেন্ট, রিয়েল সলিউশন না, সব কপি পেস্ট। হ্যাঁ, এগুলো বোঝা যায় যে বাংলাদেশ থেকে আসলে কয়টা প্যাটেন্ট হয়। দেখেন বাংলাদেশ থেকে কী করছে, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিংয়ের হাব হয়েছে, বাংলাদেশে কি ডিজাইনের হাব হয়েছে, কিছু তো হয়নি। এনিওয়ে, যাই হোক, অনেক র্যান্টিং করলাম। মেন কথা হচ্ছে, মুদ্রা কথা হচ্ছে যে আমাদের কারিকুলাম ঠিক করতে হবে। আর এই টিউশনির পিছনে সময় না দিয়ে, বা এই যে রাকসু, ফাকসু, বাকসু, হ্যাঁ, এসবের পিছনে সময় না দিয়ে টেকনিক্যাল কাজের পিছনে সময় দিতে হবে।